যার জন্য দেশবাসী বলা যায় অপেক্ষা করছে, এটাও বলবো না, কারণ নির্বাচনটা একটা একতরফা নির্বাচন হচ্ছে। দেশবাসী অপেক্ষা করছে যে এই নির্বাচনের মাধ্যমে আসলে কি ঘটতে যাচ্ছে, কি রূপান্তর ঘটতে যাচ্ছে, এই বিষয়টা নিয়েই কৌতূহলীভাবে অপেক্ষা করছে দেশবাসী। কিন্তু এই যে যখন নির্বাচনটা হচ্ছে 4 দিন পরে, মাঝখানে 4 দিন পরে, এই শেষ মুহূর্তে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যা করছে তা দেখে হতবাক রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। চায়ের কাপেও বিষয়গুলো নিয়ে খুব গরম উত্তপ্ত আলাপ হচ্ছে। নির্বাচন আয়োজনের রুটিন কাজের বদলে সরকার ব্যস্ত বড় বড় আন্তর্জাতিক চুক্তি সই নিয়ে। জাপান, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, এমনকি পাকিস্তান ও চীনের সঙ্গে হচ্ছে প্রতিরক্ষা ও বাণিজ্যিক চুক্তি। প্রশ্ন উঠছে, যাদের মূল কাজ ছিল রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়া, তারা কি শেষ মুহূর্তে এসে বাংলাদেশকে কোনো ভূ রাজনৈতিক ফাঁদে ফেলছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো সমীকরণ? শুরুতেই বলি যে জাপানের সঙ্গে চুক্তি গতকালই সই হয়েছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ। শুধু তাই নয়, এর আগে হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ব্যবসা নয়, বঙ্গোপসাগরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের বিপরীতে জাপান ও ভারতের যে কৌশলগত অবস্থান, বাংলাদেশ সেখানে সরাসরি জড়িয়ে যাচ্ছে। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। বাণিজ্য সচিব বলছেন এতে বিমান কেনার সক্ষমতা বাড়বে। অর্থাৎ আমরা কি আবার সেই বোয়িং কেনার বিলাসিতায় যাচ্ছি, যখন দেশের অর্থনীতি এখন নড়বড়ে? এবার নজর দেওয়া যাক আমাদের অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম বন্দরের দিকে। ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য দেওয়া হয়েছে লালদিয়া টার্মিনাল। আর এখন বন্দর কর্মীদের বাধা উপেক্ষা করে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। এখানে সবচেয়ে ভীতি জায়গা নিয়ে বিষয় হলো নন ডিসক্লোজার বা গোপনীয় চুক্তি। অর্থাৎ এই চুক্তিতে দেশের কি লাভ বা ক্ষতি হচ্ছে তা জনগণ জানতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তগুলো নেওয়ার নৈতিক অধিকার কেবল একটি নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকার কেন এই তাড়াহুড়ো করছে? তবে কি পর্দার আড়ালে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ কাজ করছে? অন্তর্বর্তী সরকারের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রতিরক্ষা খাতের কেনাকাটা। এটি নিয়ে বা এই কেনাকাটা নিয়ে, প্রতিরক্ষা খাত নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে কয়েকদিন আগে কথা বলেছি। চীনের ড্রোন কারখানা, J-10CE যুদ্ধ বিমান, এমনকি পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনা। এছাড়া আছে ব্ল্যাক হক হেলিকপ্টার আর ইউরোফাইটার টাইফুন। 16 বছর পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এই নাটকীয় মোড় ভূ রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যারা আগে স্বচ্ছতার কথা বলতেন, তারা এখন গোপন চুক্তির পথে হাঁটছেন। এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার দায়ভার কার ওপর পড়বে? 4-5 দিন পরে যে সরকার আসবে, তারা কি এই ঋণের বোঝা বইতে পারবে, নাকি এটি ভবিষ্যৎ সরকারের হাত পা বেঁধে ফেলার কোনো কৌশল? তথাকথিত জুলাই বিপ্লবের পর মানুষের মূল আকাঙ্ক্ষার জায়গাটা ছিল আমূল সংস্কার, দুর্নীতি দমন এবং রাষ্ট্র পুনর্গঠন। কিন্তু বাস্তব চিত্র আমরা কি দেখছি? রোহিঙ্গা সংকট সমাধানে কোনো অগ্রগতি নেই, উল্টো 1 লাখ নতুন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন যে সরকারের মনোযোগ এখন নির্বাচনের চেয়ে ভূ রাজনৈতিক ডিল মেকিংয়েই বেশি। ডক্টর ইউনূস সরকারের অনেক উপদেষ্টা দ্বৈত নাগরিকত্ব এবং বিদেশে স্থায়ী বসবাসের বিষয়টি এখন আলোচনায় আসছে। তারা কি দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের চেয়ে নিজেদের আন্তর্জাতিক নেটওয়ার্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন? বণিক বার্তার এই বিষয়ে একটি রিপোর্টে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলছেন, হাতে যখন 7 দিনও সময় নেই, তখন এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া মানে পরবর্তী নির্বাচিত সরকারকে চাপে ফেলা। দর্শক,
অন্তর্বর্তী সরকার কি তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছে? তারা কি সংস্কারক সরকার